বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এমন এক ভূতের গল্প যা শুনে তোমার গায়ে কাঁটা দেবে। লাইট নিভিয়ে দাও, দরজাটা আধ খোলা রাখো, জানালাটা একটু ফাঁক করো, বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকুক, কারণ গল্পটা শুরু হতেই তুমি বুঝবে এই ঘরে তুমি একা নও, কেউ শ্বাস নিচ্ছে তোমার পেছনে। মালিপাড়া পশ্চিম বাংলার এক অজপল্লী। চোখে পড়ার মতো কিছু নেই, চারদিক জুড়ে কেবল জঙ্গল, পেঁচানো কাঁচা রাস্তা আর যেন সময়ের বাইরে পড়ে থাকা কিছু ঘরবাড়ি। গায়ের মুখে দাঁড়িয়ে থাকা একটা ভাঙাচোরা পোস্ট অফিস, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, ছাদের টালিগুলো ঝরে পড়া, আর ঠিক সামনে একটা লাল রঙের পুরনো ডাক বাক্স। একমাত্র শহরের সঙ্গে যোগাযোগের দড়ি তাই। দিনভর চিঠি পড়ে, বিকেলে পোস্টম্যান এসে সব নিয়ে যায়। চিঠিগুলো যায় কলকাতা, বর্ধমান কিংবা কারো প্রিয় মানুষদের কাছে। কিন্তু রাত 12টার পর সেই পোস্ট অফিস বদলে যায়। পোস্ট অফিসের পাশ দিয়ে হাঁটার সাহস কারো হয় না। বৃদ্ধেরা বলেন, শোন হে রমেন, পোস্ট অফিসের পাশ থেকে লোকজন যেভাবে নিখোঁজ হচ্ছে, মনে হয় চুমকির অতৃপ্ত আত্মাই ওদের টেনে নিচ্ছে। তুমি ঠিক বলেছ, ভয়ের ভিতরেই দিন কাটছে সবার। চোখে ভয়, মনে প্রশ্ন, কবে শেষ হবে সব। 1988 সালের কথা। সেই সময়ের পোস্ট অফিসটা ছিল একটুখানি ঘর। পাশেই মহুয়া গাছটা দাঁড়িয়ে থাকতো নিঃশব্দ প্রহরীর মতো। পোস্টমাস্টারের মেয়ে চুমকি, একটি শান্ত, একরোখা, নিঃশব্দ মেয়ের নাম। সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে থাকতো সে। তার জগৎ ছিল ছোট, কিন্তু তার হৃদয় ছিল বিশাল, ভরে উঠেছিল ভালোবাসায় অরুণ নামের এক শহরের ছেলের প্রতি। অরুণের সঙ্গে তার দেখা হয়নি কখনো, কিন্তু প্রতিদিন বিকেল হলেই চুমকি এসে সেই লাল চিঠির বাক্সে একটি করে চিঠি ফেলত। অরুণের নামে লেখা সেই চিঠিগুলো ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়, একমাত্র স্বপ্ন। একদিন খবর এলো অরুণ শহরে এক ধনী মেয়েকে বিয়ে করে ফেলেছে। সেই খবরে থমকে গেল চুমকির পৃথিবী। যেন হঠাৎ করেই রং হারিয়ে ফেলে তার দিনগুলো। বুকের ভেতরে একটা শূন্যতা তৈরি হলো, এক অপার নিঃসঙ্গতা। সেই রাত ঠিক 12টা বাজে। চুমকি শেষবারের মতো একটা চিঠি ফেললো সেই লাল বাক্সে। চিঠির কথাগুলো কেউ জানে না, কেউ কখনো খোলেনি সেই খাম। হয়তো তাতে লেখা ছিল শেষ বিদায়, হয়তো একটি মাত্র প্রশ্ন, কেন? সকালের কুয়াশা যখন ঘন হয়ে আসে, তখন দেখা যায় সেই পোস্ট অফিসের পাশের মহুয়া গাছটিতে ঝুলে আছে চুমকির নিথর দেহ। তার চুল মুখ ঢেকে রেখেছে, যেন মৃত্যুও চায় না সেই ব্যথা ভরা মুখ কারো চোখে পড়ুক। আরে ভাই, কি দিন কালাইছে! এই রকম সুন্দর মাইয়া এখন চলে গেল, মনটা খারাপ হয়ে গেল একেবারে। তুমি ঠিক কইছো ঠাকুরমা, ওই দিন থেকেই মনটা কেমন জানি হইয়া আছে। চারিদিক চুপচাপ, মানুষজনও আগের মতো নাই। দুঃখের দিনটা বুঝি এবার শুরু হয়েছে। ধীরে ধীরে গ্রামের মানুষজন জড়ো হতে থাকে। গাছের ডালে ঝুলে থাকা চুমকির নিথর দেহটা নামিয়ে আনা হয়। চারদিকে নিস্তব্ধতা, যেন বাতাসও থমকে গেছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু একটাই দৃষ্টিভঙ্গি, শোক আর বিস্ময়ে মোড়া। চুমকির চোখ দুটো খোলা, সাদা পাতার মতো নিষ্পন্দ, অথচ তাতে এক ধরনের অব্যক্ত আতঙ্ক ছড়িয়ে আছে, যেন মৃত্যুর আগেও কিছু বলতে চেয়েছিল সে, কিন্তু পারেনি। ছোট্ট চুমকি, যে সবার প্রিয় ছিল, আজ সে নিঃসঙ্গ, নীরব। চুমকির আত্মা ধীরে ধীরে তার শরীর থেকে বেরিয়ে আসে, হালকা, অদৃশ্য, অথচ অনুভবযোগ্য এক অস্তিত্ব হয়ে সে চারদিকে তাকায়। সে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি এখানে, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু কেউ শোনে না, কেউ তার দিকেও তাকায় না। সবাই ব্যস্ত মৃতদেহটিকে ঘিরে থাকা বাস্তবতা নিয়ে। নিঃশব্দে সে উড়ে গিয়ে বসে পড়ে সেই মহুয়া গাছটার ডালে। কয়েকদিন পরের কথা, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চুমকির আত্মা গাছের ডালে বসে নির্জনে কাঁদছিল।
বুক ভরা অপূর্ণ ভালোবাসা আর হাহাকার। ঠিক তখনই পরাণ মাঝি সেই পথ দিয়ে হাঁটছিল। আচমকা হাওয়া থমকে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঠান্ডা। হঠাৎই গাছের তলা থেকে বেরিয়ে আসে চুমকির ভয়ানক আত্মা, চোখ রক্তজবা, মুখে আগুনের মতো ক্রোধ। সে পরাণের দিকে ধেয়ে আসে। পরাণ মাঝের রক্ত খেয়ে চুমকির আত্মা সেই গাছে চলে যায়। কয়েকদিন পর সাংবাদিক অমিত চক্রবর্তী টিভিতে সেই গাছের খবর দেখেন। আজকের খবরে সবাইকে স্বাগতম। মালিপাড়া গ্রামে একটা পুরনো পোস্ট অফিস আছে। দিনের বেলায় নিরীহ, কিন্তু রাত হলেই ভয়ঙ্কর। লোকজন বলে পোস্ট অফিসের পাশে একটা আত্মা থাকে, যে রাতে ওখানে যায় সে নাকি আর ফেরে না। কেউ শোনে কান্নার আওয়াজ, কেউ দেখে সাদা ছায়া। গ্রামের মানুষ সন্ধ্যা নামলেই ওদিকটা এড়িয়ে চলে। সত্যি কি আত্মা আছে, নাকি এটা শুধুই গল্প? আপনি কি সাহস করবেন এক রাত সেখানে কাটাতে? এই খবর শুনে অমিত চক্রবর্তী স্তব্ধ হয়ে যান, চোখে মুখে বিস্ময়ের ছায়া। এমন কিছু তিনি কল্পনাও করেননি। একজন নির্ভীক সাংবাদিক হিসেবে বহু জায়গায় গিয়েছেন, বহু ঘটনার মুখোমুখি হয়েছেন, কিন্তু এই রহস্যময় সংবাদ যেন তার মনে অন্যরকম একটা কৌতূহল ও উত্তেজনার সঞ্চার করে। তিনি চুপচাপ বসে থাকেন কিছুক্ষণ, মনের ভেতর এক রাশ প্রশ্ন। এই রহস্যের পেছনে কি কোনো অশুভ শক্তি কাজ করছে, নাকি মানুষেরই কোনো ছলচাতুরি? হৃদয়ে একটা চাপা উত্তেজনা, চোখে একরাশ দৃঢ়তা। তিনি সিদ্ধান্ত নেন এই রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। মানুষের জানা উচিত সত্যটা কি। সেই দিন বিকেলে অমিত চক্রবর্তী একরাশ চিন্তা আর অজানা আশঙ্কা নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন গ্রামের উদ্দেশ্যে। শহরের কোলাহল, ব্যস্ততা আর দম বন্ধ করা পরিবেশ তার মন থেকে যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখলেন রাস্তার দুপাশে ছায়া ঘেরা বৃক্ষরাজি, মাঝে মাঝে পাখির ডাকে বাতাস কেঁপে উঠছে। কিন্তু তার ভেতরে যেন কিছু একটা ভার জমে আছে। শহরের আলো আধারির রেখা ধীরে ধীরে মিলিয়ে যায়। গাড়িটা এগিয়ে চলে ধুলি ধূসরিত পথ ধরে। নিস্তব্ধতা যেন চেপে বসে চারদিক। পাথরের মতো নিশ্চুপ হয়ে আছে মাঠ, ঘাট, গাছপালা আর দূরের সেই পরিচিত টালির ছাউনির ঘরগুলো। সন্ধ্যা নামে নিঃশব্দে, তারপর ঘন অন্ধকার। মালিপাড়া পৌঁছতে তখন অনেক রাত হয়ে গেছে। গ্রামের রাস্তায় কুয়াশার আস্তরণ। তিনি গাড়িটা রাস্তার পাশে রেখে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন পোস্ট অফিসের উদ্দেশ্যে। চারপাশটা ঘন জঙ্গল আর ছায়ায় ঢাকা। বাতাসেও যেন অদ্ভুত একটা গুমোট গন্ধ। পাখির ডাকও নেই। হাঁটতে হাঁটতে মনে হলো কেউ যেন নজর রাখছে পেছন থেকে। গা ছমছম করে উঠল, বুকের ধকধক বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। অবশেষে অনেক বাঁক আর অজানা পথ পেরিয়ে সে পোস্ট অফিসের রাস্তার মুখে এসে দাঁড়ালো। চুমকির আত্মা গাছের ডালে বসে দেখলো একটা লোক এসেছে। নীরবে নেমে এলো, ধীরে এগিয়ে গেল তার দিকে। অমিত চক্রবর্তী অশরীরী কিছুর অস্তিত্ব টের পেলেন, কাপা চোখে চারপাশে তাকালেন। তখনই সামনে ভেসে উঠল চুমকির আত্মা। কে রে তুই? তোর কি মৃত্যুর ভয় নেই? এখানে মরতে এসেছিস? তোর আজ রক্ষা নেই। তুই অনেক মানুষের জীবন নিয়েছিস, আমি তোকে শেষ করতে এখানে এসেছি। আজ তোর বিচার হবে এখানেই, এখনই। আর কোনো প্রাণ তোর হাতে যাবে না। এই শেষ যুদ্ধ আমার পণ। এই, তোর সাহস তো কম নয়। আমার এলাকায় এসে তুই আমাকে হুমকি দিস? আজকে তুই শেষ। তোর মতো নোংরা আত্মা আমার কিছুই করতে পারবে না। আমি তোকে শেষ করে এই গ্রামটাকে অভিশাপ মুক্ত করব। এটা আমার প্রতিজ্ঞা। যতদিন শ্বাস আছে আমি হার মানব না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোর মরার পাখনা গজিয়েছে। তোর মতো নোংরা আত্মা আমার কিছুই করতে পারবে না। আমি তোকে শেষ করে এই গ্রামটাকে অভিশাপ মুক্ত করব। এটা আমার প্রতিজ্ঞা। যতদিন শ্বাস আছে আমি হার মানব না। যা তোর, যখন এত মৃত্যুর ইচ্ছা, এখন সেটা পূরণ করে দিচ্ছি। মরার জন্য প্রস্তুত হয়ে যা।
চুমকির আত্মা অমিতের রক্ত শুষে অদৃশ্য হয়। নিথর দেহটা পড়ে থাকে একা। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে রক্ত মাখা লাশ। সবাই ভয়ে জমে যায়। গ্রামের লোকজন অনেক ধরনের কথা বলতে থাকে। ভয়ে আতঙ্কে সবাই হতবাক স্তব্ধ হয়ে গেছে। চারদিকে নীরবতা, বাতাসেও ভয়ের গন্ধ। সবাই বোঝে এটা চুমকির আত্মা করেছে। এইভাবে আর চলতে পারে না। প্রতিদিন মানুষ মরছে অসহায়ভাবে। একটা উপায় খুঁজতেই হবে এখনই। আর চুপ থাকা যাবে না। তোমরা কি বলো? তুমি ঠিক বলেছ ঠাকুরমা, এমন ভয় নিয়ে আর বেঁচে থাকা যায় না। তোমরা এত উতলা হয়ে উঠো না। চলো, আজই সন্ধ্যায় আমরা জঙ্গলের গভীরে তান্ত্রিক বাবার কাছে যাই। তিনি নিশ্চয়ই আমাদের একটা সমাধান দেবেন। আর কিছু না হোক, অন্তত একটা আশার আলো তো মিলবে। সেদিন সন্ধ্যায় তারা সবাই মিলে তান্ত্রিক বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে চারপাশটা ভয় আর রহস্যে ভরে ওঠে। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে সবাই থমকে যায়। হৃদয় কেঁপে ওঠে আতঙ্কে। কিছুক্ষণ পরে সাহস করে আবার এগিয়ে চলে। অনেক পথ পেরিয়ে অবশেষে পৌঁছায় তান্ত্রিক বাবার ধোঁয়ায় ভরা অদ্ভুত আস্তানায়। চারদিকে নিস্তব্ধতা। তান্ত্রিক বাবা, বাঁচান আমাদের, ভয়ঙ্কর বিপদে পড়েছি, সব পথ বন্ধ, আপনি শেষ ভরসা, দয়া করে সাহায্য করুন। হে ভ্রাতা, এত উতলা হইস না। মহাশক্তির উপর আশ্রয় নে, সব বিপদ কেটে যাইবে। বল, কি ঘটেছে? সব খুলে বল, যে আমি উপায় বাতলাতে পারি। চুমকি এক ছেলেকে ভালোবাসতো, কিন্তু সে অন্যকে বিয়ে করে। দুঃখে চুমকি আত্মহত্যা করে। এখন তার আত্মা প্রতিশোধ নিচ্ছে, মানুষ মেরে চলেছে। আমরা ভয় পাচ্ছি, দয়া করে আমাদের বাঁচান। এই আত্মা প্রেমে ব্যর্থ হইয়া মৃত্যুবরণ করিয়াছে। তদুপরি এ এক তীব্র তামসিক শক্তিতে পূর্ণ আত্মা। ইহাকে বশে আনা সাধারণ তন্ত্রে নহে, শক্ত সাধনার প্রয়োজন। আমরা কি এভাবেই শেষ হয়ে যাব? বাঁচার আর কোনো উপায় নেই? আপনি কিছু একটা করুন বাবা, প্লিজ। ভয় পাস না তোরা, শ্মশানপতি সাক্ষী, মহাকাল আমার সহায়। আমি আমার তপস্যার জ্বালা আর মন্ত্রের আগুনে ওই অপদেবতাকে ছাই করে দেব। আজ রক্ত মাটিতে গড়াবে, কিন্তু জয় হবে আত্মার না, তান্ত্রিকের। ধন্যবাদ বাবা, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। পরের দিন রাতে তান্ত্রিক নির্ভয়ে বেরিয়ে পড়ে চুমকির আত্মাকে শান্তি দিতে। মনে মনে সংকল্প, গ্রামবাসীর উপকার করব, ঈশ্বর আমার সহায়। অন্ধকার বন পেরিয়ে সে পৌঁছায় সেই অভিশপ্ত গাছের কাছে, যেখানে চুমকি আত্মহত্যা করেছিল। চারপাশ নিস্তব্ধ, বাতাস ভারী। তান্ত্রিক চারিদিকে চুমকির আত্মাকে খুঁজতে থাকে। বাতাস কেঁপে ওঠে, গাছের পাতায় হালকা সাড়া। হঠাৎ যেন এক উজ্জ্বল আলো দেখা দেয়, আর এক প্রশান্ত ছায়া মিলিয়ে যায় অন্ধকারে। রে দুষ্ট আত্মা, সাহস থাকলে সামনে আয়। ওম ক্রং কালী ঘোর মন্ত্র জাগ্রত, আজ তোর শেষ দিন। তান্ত্রিকের মন্ত্রে চুমকির আত্মা ধীরে ধীরে তার দিকে এগোয়। ভয়ঙ্কর চেহারায় দাঁড়িয়ে তান্ত্রিক, চোখে আগুন, চোখ দুটো যেন জ্বলছে। শুভ শক্তি টেনে নেয় চুমকিকে। তোর সাহসও কম নয় তান্ত্রিক। আমার নীরবতায় আগুন জ্বালাতে এসেছিস? সাবধান, এই আগুনে তোকে পুড়িয়ে দেব। তুই অনেক মানুষের জীবন নিয়ে যেমনি ইচ্ছা তেমনি খেলা খেলছিস। আজ তোর অন্তিম লগ্ন। গ্রহ নক্ষত্রের দশা তোয়ারে ক্ষমা করব না। তান্ত্রিক, তোর অন্ধকার আমি আর বহন করব না। শেষবার বলছি, চলে যা চিরতরে। ঈশ্বরের আজ্ঞায় এসেছি তোকে লীলা থেকে মুক্তি দিতে। মন্ত্র জলে শক্তি ওঠে, আজ তুই শেষ। আয়, খেলা শুরু হোক। আজই ঠিক হবে কে টিকে থাকবে, কে শেষ হবে। আমি প্রস্তুত, তুই? আমি তৈরি হে মহাকাল, তুমি আমাকে শক্তি দাও। ওম হোম ভোলে, এই মন্ত্রে জাগুক আগুন আমার অন্তরে। নে, তুই আগে শুরু কর। তোর যাই ইচ্ছে তান্ত্রিক, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। আসে যদি অন্ধকার, তবে আলো হয়ে জ্বলে উঠব। তোর ছায়া যদি ছায়া চায়,
তবে আমি ছায়াহীন হব। তুই ডাকে তন্ত্র, আমি জাগাই আত্মা। এখানে শুরু শেষ কেবল সময়ে জানে। এবার চল আগুনের মধ্য দিয়ে। ছেড়ে দাও আমাকে, আমার অনেক যন্ত্রণা হচ্ছে, ছেড়ে দে বলছি। তোরে আগেই বলছিলাম আমার সাথে লাগতে আসিস না। নে এবার ঠেলা সামলা। ঈশ্বরের দোহাই ছেড়ে দাও, আর ফিরবে না। এই যন্ত্রণার পথ নয় আমার, মুক্তি দাও, প্রার্থনা করছি। ত্রৈলোক্যের ঈশ্বরের দোহাই ধরে তোর সকল শক্তি শুষে নিয়েছি, এইবার তোরে মুক্তি দিচ্ছি। তবে শোন, আর যদি কোনোদিন মানুষের অমঙ্গল করিস, তখন শুধু শরীর নয়, আত্মাও ছিন্ন ভিন্ন করে ফেলবো। সাবধান। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করব। আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার কাজের জন্য তোমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। আমি সেই কষ্টের ভার আজও বয়ে বেড়াচ্ছি। আমার ভুলে যদি কারো চোখে জল আসে, তবে বিশ্বাস করো সেই অশ্রু আমাকেও পোড়ায়। আমি সত্যিই অনুতপ্ত। এই হৃদয়ের গভীর থেকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সময় হয়েছে বিদায় নেবার, হয়তো আর দেখা হবে না, কিন্তু তোমাদের প্রতিটা মুখ, প্রতিটা স্মৃতি চিরকাল হৃদয়ে থাকবে। বিদায়, এক অনুতপ্ত অন্তর থেকে।